প্রিয় দর্শক এবং শ্রোতা, স্ট্রিমলাইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে বাংলাদেশের একজন নাগরিক বিশ্ব পরিমণ্ডলে নিজের নামের মাধ্যমে বাংলাদেশের নামকে তুলে ধরেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের দিনে তার নামে পুরস্কার ঘোষিত হয়েছিল, শান্তিতে নোবেল পুরস্কার। সেই দিনটির কথা স্মরণ করে আজকে আমরা এই পুরো প্রক্রিয়াটাতে নোবেল পুরস্কার পাওয়া এবং নোবেল পুরস্কার গ্রহণ করা পর্যন্ত মাঝখানে দীর্ঘ প্রক্রিয়াটাতে তার সঙ্গে যিনি ছিলেন তার সঙ্গে আজকে আমরা কথা বলছি। নাসির আলী মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ দিই। যাকে আমরা ফটোগ্রাফির কবি বলে অনেকে বলেন, এবং এটা অনেকাংশেই সত্য, আমরা অনেকেই সত্য বলে মনে করি কথাটিকে। তিনি এই প্রক্রিয়াটির সঙ্গে পুরস্কার ঘোষিত হওয়ার পর থেকে, পুরস্কার পাওয়া থেকে শুরু করে মাঝখানে বিশাল একটি প্রক্রিয়া গিয়েছিল, এবং পুরস্কার ঘোষিত হওয়ার পর থেকে বোধহয় বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, সম্মাননা গ্রহণ করা, এই বিশাল একটা প্রক্রিয়া গিয়েছিল। আমরা শুধু জানি যে পুরস্কার ঘোষিত হওয়া এবং পুরস্কার গ্রহণ করা, মাঝখানে বোধহয় বড় একটা পর্ব আছে যেগুলো আমাদের অনেকেরই অজানা, যে বিশাল একটা পর্ব থেকে থাকে। আপনি এই পুরো প্রক্রিয়াটিতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন, ঘনিষ্ঠ রূপেই ছিলেন, এবং আপনার ঘনিষ্ঠতা বোধহয় পুরস্কার গ্রহণ করবার অনেক আগে। অনেকে বলে থাকেন যে আপনি যাদের ছবি তুলে থাকেন তারা বিখ্যাত হবেন কিনা তার একটা অন্যতম মানদণ্ড হচ্ছে আপনি তার ছবি তুলেছেন কিনা। এবং এটাও সত্য কথা যে আপনি আসলে 1978 সনে, তখনও গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু তখন বোধহয় অনেক কেউই জানতেন না যে উনি একদিন প্রকৃত অর্থেই শুধু বিখ্যাত না, অতি বিখ্যাত হয়ে যাবেন। কিন্তু আপনি তার ছবি তুলে ফেলেছিলেন, ওদিকে আমরা পড়ে যাচ্ছি। কিন্তু আপনার এই যে ঘনিষ্ঠ রূপে স্মৃতিটুকু আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে পুরস্কার ঘোষিত হওয়া, প্রথমের থেকে যখন আপনি খবরটা পেলেন, পাওয়ার পর থেকে বাকি অংশটুকু আমরা ধাপে ধাপে যদি আপনার কাছ থেকে শুনি। 2006 সালের 13ই অক্টোবর সকালবেলায় অসলো থেকে নোবেল পিস কমিটি, তারা তো ঘোষণা দেয়, ঘোষণা যখন দিলেন সঙ্গে সঙ্গে কিন্তু আমি জেনে ফেললাম। তখন আমি কারণ বাজারে প্রথম আলোর অফিসে কাজ করি, এবং আমার সহকর্মীরা তা আমরা সবাই হইচই করে চিৎকার দিয়ে উঠলাম টেবিল ছেড়ে। আমি তখন তাদের সাথে কথাবার্তা আড্ডা মারছিলাম, সেটি বাদ দিয়ে আমি আমার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমার ক্যামেরা দুটো নিলাম, আমি সরাসরি গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনূস স্যারের বাসায় চলে গেলাম। তখন দেখলাম যে তার বাসার চারিদিকে অনেক শত শত না হাজার হাজার মানুষ, এমনকি সেই মানুষ গ্রামীণ ব্যাংকের বাইরেও গেটের মানুষ, এবং তার বাড়ির সঙ্গে সব সাংবাদিকরা দাঁড়িয়ে, টেলিভিশনের ক্যামেরার, দৈনিক পত্রিকার, তারা কেউ তার বাড়ির ঘরের ভিতরে ঢুকতে পারছেন না। গ্রামীণ ব্যাংকের চত্বরের মধ্যেই, গ্রামীণ ব্যাংক ভবনের পেছন দিকে। তা আমাকে দেখে ওরা খুলে দিলেন। তখন অন্যান্য সাংবাদিকরা হইচই করে উঠলেন যে উনি কে, ওনাকে কেন চিনতে পারেন না। তো যাই হোক, আমি তো ডক্টর ইউনূস স্যারের সাথে কাজ করি, যেটা আপনি বললেন 78 সাল থেকে, এবং ঘনিষ্ঠ সম্পর্ক, এবং তার বহু প্রাইভেট মোমেন্টের ছবি, তার বহু এক্সক্লুসিভ দৃশ্যের ছবি, তার অনেক নানা ধরনের মুহূর্তের ছবি তার আগে আমি ক্যামেরা বন্ধ করেছি। তো ওই দিন দেখলাম, আমি ঢুকেই দেখলাম স্যার খুব ক্লান্ত, উনি দাঁড়িয়ে এবং ছুটাছুটি করছেন, ভেতরে গ্রামীণ ব্যাংকের সব কর্মকর্তারা, স্যার টেলিফোনে কথা বলছেন। তা আমাকে দেখে একটু তাকালেন, সেই দৃশ্যের ছবি আমি তুললাম, এবং ঘরের ভিতরে অনেকক্ষণ ছিলাম। থাকার পরে আমাদের বাইরে যেতে হলো, কারণ বিবিসি একটা লাইভ ইন্টারভিউ করবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, সেটা গ্রামীণ ব্যাংক ভবনের ভিতরে। তো উনি যখন বাসার থেকে বের হলেন, তখন প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। ওইটুক রাস্তা যেটা উনি 3 মিনিটে হেঁটে পার হয়ে আসতেন, প্রত্যেক দিন আসা যাওয়া করতেন। তো 1.5 ঘন্টার উপরে তাকে কেউ যেতে দিচ্ছিল না। সবাই তার হ্যান্ডশেক এবং কোলাকুলি, এমনভাবে কোলাকুলি করছিল যে ওনার বুক ব্যথা হয়ে গিয়েছিল এবং হাতও ব্যথা, কয়েকদিন সেই ব্যথা ছিল। এবং আনন্দের সাথে উনি খুব হাসতে হাসতে বলতেন। বিবিসি লাইভ একটা ইন্টারভিউ করলেন ওই রাস্তার মধ্যেই, এবং উনি যখন হেঁটে যাচ্ছিলেন লিফট দিয়ে, তারপরে একটা রুমে গিয়ে তারা আলাদা একটা ইন্টারভিউ করলেন। ওরা আগেই যোগাযোগ করেছিলেন। তো এই দৃশ্য অভাবনীয় দৃশ্য, যে আমরা তো অপেক্ষাই করছিলাম বহু বছর যাবৎ যে তিনি নোবেল পুরস্কার পাবেন, কিন্তু কিসে,
অর্থনীতিতে নোবেল পিস প্রাইজ, এটা তো অনেক অনেক সম্মানের ব্যাপার সারা পৃথিবীতে। পিস প্রাইজটা এতই সম্মানের, সেই জন্য এই পিস প্রাইজটা দেওয়া হয় অসলো থেকে, একটা পুরস্কার, এবং বাকি 5টা পুরস্কার বা 6টা পুরস্কার দেওয়া হয় স্টকহোম থেকে, সুইডেনের। সেই পুরস্কার সেরিমনিতেও আমরা গিয়েছিলাম সুইডেনে কয়েক বছর পরে ডক্টর ইউনূস স্যারের সাথে, কীভাবে দেয় সেটাও দেখলাম। তো যেটা বলছিলাম যে নোবেল পিস প্রাইজ পাওয়ার পরে আমরা প্রথম গেলাম বেইজিংয়ে। আচ্ছা, তার মানে পুরস্কার পাওয়ার পর আপনারা একটা বিশ্বব্যাপী কিছু জায়গাতে ভ্রমণে বের হন? হ্যাঁ, সারা বিশ্ব ভ্রমণে প্রায় এরকম ছিল, প্রায় 10 বছরের মতো, 10 বছর সারা বিশ্বে। আচ্ছা, এইরকম তার একটা, প্রত্যেক জায়গায় যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সিটি মেয়রের অফিস থেকে, সরকারি প্রাইম মিনিস্টার অথবা বড় বড় অনেক সংগঠন থেকে তারা তাকে রিসেপশন দেয় এবং উনি সেখানে বক্তৃতা দেন। এইরকম একটা পরিস্থিতি। প্রথমে আপনারা গেলেন, পুরস্কার পাওয়ার কয়দিন পরে চীনে গেলেন? আমরা গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তার সঙ্গে আমি গেলাম বেইজিংয়ে। আচ্ছা, কিন্তু ডক্টর ইউনূস স্যার চলে গেলেন পিস প্রাইজ ঘোষণার পরে সিওলে। ওখানে আরেকটা আন্তর্জাতিক পিস প্রাইজ তারা দেয় প্রত্যেক বছর, সিওল পিস প্রাইজ। সেটা গ্রহণ করতে গেলেন, সেটা গ্রহণ করে উনি বেইজিংয়ে আসলেন। আমরা একই হোটেলে ছিলাম এবং প্রত্যেক দিন সেই হোটেলে বহু মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা বেইজিংয়ে থাকেন এবং চাইনিজ যারা ডক্টর ইউনূসের নাম শুনেছেন, গ্রামীণ ব্যাংকের কাজ সম্পর্কে জানতেন, তারা ভিড় করতো একটা অটোগ্রাফের জন্য, একটা ছবি তোলার জন্য। এবং ডক্টর ইউনূস স্যার সহাস্যে কিন্তু প্রত্যেকের সাথে তিনি সময় দিতেন, এবং এমন কোনো টেলিভিশন নাই বেইজিংয়ের যেখানে তার লাইভ অনুষ্ঠান হয় নাই। সমস্ত জায়গায় তার লাইভ অনুষ্ঠানের, সে রাস্তা দিয়ে হাঁটছে, সেই ছবি দেখাচ্ছে, হাঁটতে হাঁটতে স্টুডিওতে গেল, লাইভ হচ্ছে কিন্তু দেখাচ্ছে সারা চায়নাতে। এবং ওরাও বলছে যে এশিয়ান এই প্রথম নোবেল পুরস্কার পেয়েছে। চাইনিজ একটা দৈনিক পত্রিকা, নাম আমি ভুলে গেছি, খুব পপুলার পত্রিকা, সেও বিরাট বড় হেডিং যে এশিয়ান নোবেল পুরস্কার পেয়েছে এবার। বাংলাদেশ বলছে না ওরা, যে ওরাও নিজেদের মানুষ হিসাবে গণ্য করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। উনি এয়ারপোর্টে নামার সাথে সাথে এত লোক কোত্থেকে চলে আসছে এয়ারপোর্টে, তার ইন্টারভিউ সেখানে শুরু হয়ে গেছে। এবং প্রত্যেকটা ইভেন্টের আমার সামনে হচ্ছে যে বাংলাদেশের একজন নোবেল পুরস্কার বিজয়ী, যাকে 1978 সাল থেকে আমার ক্যামেরা ফলো করে, অনুসরণ করে, এবং আমার ক্যামেরার মধ্যে দিয়ে যার নানা রকম মুহূর্ত বন্দী হয়েছে, তাকে আমি বেইজিংয়ে পাচ্ছি। এখন তিনি নোবেল পুরস্কার বিজয়ী। একটা ক্যামেরা থেকে তিনি হাজার হাজার ক্যামেরার লক্ষ্যবস্তু হয়ে গেছেন, লক্ষ্যবস্তু হয়ে গেলেন। এবং তার যে ইন্টারভিউগুলো হচ্ছে, তখন বুঝতে পারছি যে ওরা খুব সম্মানের সঙ্গে, এবং এই গৌরবের অধিকারী ওরাও হতে চায়, চাইনিজ জাতি, যে তারা এশিয়ান একজন নোবেল পুরস্কার পেয়েছে, এটার ভাগিদার তারাও, এরকম একটা অবস্থা আর কি। তো তার ওখান থেকে পরবর্তীতে আপনার চীন থেকে কোথায় গেলেন আপনারা? আমরা বেইজিং থেকে তারপরে আমরা গেলাম কানাডায়, হ্যালিফ্যাক্সে। আচ্ছা, একটা বিষয় আমার জানার আগ্রহী যে চীনের জনগণ বা চীনের লোকেরা বলছিল যে একজন এশীয় নোবেল পুরস্কার পেয়েছে বলে তারা তাকে বাংলাদেশের নয়, নিজের বলে আত্মস্থ করেছে। আমি যেটা বলতে চাই, অনেকগুলি রিসেপশন কিন্তু বেইজিংয়ে হলো। আচ্ছা, তার মধ্যে একটা রেস্টুরেন্ট, তার নাম হলো লাওশাও। আপনি জানেন যে লাওশাও চাইনিজ একজন বিখ্যাত লেখক, যার একটা বই বাংলায় অনুবাদ হয়েছিল, রিক্সাওয়ালা। আমি সেই বই, আমার যতটুকু মনে পড়ে 60-এর দশকে আমি কলকাতার অনুবাদে পড়েছিলাম। সেই লাওশাও রেস্টুরেন্টের সামনে একটা রিক্সা, কিন্তু বাংলাদেশের রিক্সা আমি দেখলাম, যে একটা রিক্সা, ওইখানে চায়নার বাণিজ্য মন্ত্রী এসেছিলেন সেই রিসেপশনে। ডক্টর ইউনূস সেদিন বক্তৃতা দিলেন বাংলায়, তারপরে তিনি খাওয়ালেন আমাদের সবাইকে। সেই অনুষ্ঠানের মধ্যে আমি ডক্টর ইউনূসের অনেক ছবি, নানা ধরনের আমি ছবি তুললাম। এইটা অভাবনীয় দৃশ্য। তারপরে আমরা চীনের ফরেন মিনিস্টার, তার দপ্তরে আমরা গেলাম। উনি নিজে এসে, আমরা দেখলাম যে অনেক লোক একটা জায়গায় দাঁড়ানো। ডক্টর ইউনূস যখন গাড়িতে নামলেন, আমরা সবাই নামলাম, ফরেন মিনিস্টারের অফিস। আমরা দেখলাম চাইনিজ 10-12 জন অফিসিয়াল। ওর মধ্যে যে ফরেন মিনিস্টারকে বুঝতে পারিনি, বুঝলাম কখন, যেন তিনি হাত মেলাতে আসলেন। আচ্ছা, তো দেখলাম যে টাইট একটা কোট, একটা বোতাম ছেঁড়া কোটের, টাই নাই, শার্টটা কেমন যেন, প্যান্টটা পুরান, জুতা ঘষা মাজা, অবাক হয়ে গেল হবে। তারপর এই ফরেন মিনিস্টার তার দপ্তরে নিয়ে গেলেন, ডক্টর ইউনূসের সাথে তার ফর্মাল কথাবার্তা হচ্ছে। আমি কিন্তু একদম কাছে উপস্থিত, ছবি তুলছি। তখন ডক্টর ইউনূসকে সে বই উপহার দিলেন। ইউনূস স্যার বললেন যে আপনি লেখেন কখন? বললো যে আমি তো লেখার কোনো সময় পাই না, আমি যখন প্লেনে ট্রাভেল করি
তখন আমি লিখি। এবং তার জীবনের ঘটনা যখন বলছিলেন তখন বললেন যে 14 বছর বয়সে প্রথম আমি যানবাহনে চড়ি, তার আগে আমি সব পায়ে হাঁটতাম, পাহাড়ে থাকতাম, শুধু আলু খেতাম, পাহাড় থেকে কুড়ানো শাক সবজি খেয়ে আমি 14 বছর পর্যন্ত জীবন ধারণ করেছি, ভাত খেতে পারি নাই। এবং প্রথম ট্রেনে তিনি 14 বছর বয়সে উঠছেন। উনি আবার লেখালেখি করতেন, কবিতাও লিখতেন। ইউনূস স্যারও তার বই তাকে উপহার দিলেন। এই যে তখন দেখলাম যে চাইনিজরা এমনি গ্রেট না, স্যারকে যে সম্মান তারা করলেন, অভাবনীয় সম্মান আর কি। এরপরে তাহলে আপনার ওখান থেকে গেলেন কানাডাতে। আমরা কানাডা হ্যালিফ্যাক্সে গেলাম। একটা বিষয় আমার জানার ইচ্ছে, যে ধরুন আপনার কণ্ঠে খুব উচ্ছ্বসিতভাবে শুনলাম যে চীনের মানুষেরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অত্যন্ত আন্তরিকভাবে নিজের লোকের মতো করে অভ্যর্থনা জানালো। একটা জানার ইচ্ছে হচ্ছে এটা শোনার পরে আপনার মুখে, যে যখন এই পশ্চিমা বিশ্বে যখন তাকে অভ্যর্থনা দেওয়া হলো, আপনি কি দুটোর মধ্যে কোনো তফাৎ খুঁজে পেয়েছিলেন, যে এই দুটো চীনের অভ্যর্থনা কানাডা বা অন্য কোনো পশ্চিমা দেশের অভ্যর্থনার মধ্যে? একটু তফাৎ তো থাকবেই। আচ্ছা, চীন যেহেতু এশিয়ার এবং পৃথিবীর একজন পরাশক্তি প্লাস অর্থনৈতিক একটা বিরাট বিপুল শক্তির অধিকারী তখনই হতে শুরু করেছিলেন 2006 সালে। তো চীনেরটা আমার মনে হয়েছে যে অনেক আন্তরিক এই কারণে যে ওরা এশিয়ার, আমাদের অনেক কিছু ওরা বুঝতে পারে, আমাদের সাথে ওদের অনেক সাংস্কৃতিক একটা ঐক্য এবং খাদ্যের একটা মানে সম্পর্ক আছে। আমরা যে রাইস খাই, ভাত খাই, শাক সবজি খাই, চিকেন খাই, মাছ খাই, চীনারা এগুলি খায়, কিন্তু আমরা বাঙালিরা যা খাই, ডাল খায় ওরাও। তো যাই হোক, রান্নার প্রসেসটা আলাদা। কিন্তু যখন পশ্চিমা জায়গায় গেলাম, ওরা তো অনেক ফর্মাল, আপনি জানেন যে সারা ইউরোপ আমেরিকা ওরা অনেক ফর্মাল। আপনার সাথে যতটুকু ওদের দরকার ঠিক ততটুকু সময় ওরা ব্যয় করবে, যতটুকু কথা দরকার ততটুকুই তারা, এর বেশি তারা বলে না। কিন্তু এশিয়ান কান্ট্রির লোকগুলা আপনারা দেখবেন যে ওরা কিন্তু অনেক আন্তরিক। ওদের কথা কানাডাতে গিয়ে মানে ওই চীনের যে জনগণের উচ্ছ্বাস, রাস্তার মধ্যে ভিড়, সেই জিনিসগুলো ওখানে বোধহয় ওইভাবে তাদেরও উচ্ছ্বাস আছে, পরিমিত মাপা। কারণ ওরা তো সময়ের আগে চলে, ওইসব সমাজ সময়ের আগে চলে। চীনের সমাজটা অত না, কিন্তু বেইজিং অনেক ফাস্ট, কিন্তু বেইজিং আবার একদিক দিয়ে স্লো। আচ্ছা, সেই দিকটা আমি দেখলাম যে বাংলাদেশের সাথে অনেক কিছু ওদের মিলে যায় আর কি। একটা এশীয় বৈশিষ্ট্য থাকে কিন্তু কারণ আমাদের যে দর্শন আর ওদের যে দর্শন প্রায় একই কিন্তু। এবং এই যে বুদ্ধের যে অহিংস বাণী, এটাও কিন্তু চীনারা ফলো করে, যদি ওরা কোনো ধর্ম পালন করে না। আমি যেটা বললাম যে আমরা বেইজিংয়ে মসজিদে গিয়েছিলাম, নামাজ পড়লাম, কিন্তু বেইজিংয়ে আমার জানা মতো ওই একটাই বোধহয় মসজিদ, আমি যতটুকু জানি, আর কোনো মসজিদ বোধহয় নেই যা শুনেছিলাম। তো যখন ইউরোপে গেলাম, মানে কানাডাতে, নর্থ আমেরিকা আর কি, তখনও দেখলাম যে বহু লোকজন চলে আসছে। সেই যে কঠিন ঠান্ডা, বরফ পড়ছে, ওর মধ্যে ডক্টর ইউনূসের ভক্ত তারা সারা বিশ্ব থেকে এসছেন মাইক্রো ক্রেডিট সামিটে। আমি তো অবাক হয়ে গেলাম যে সমস্ত বিশ্ব থেকে প্রায় 1,500 মানুষ এসছিলেন, সারা বিশ্ব থেকে 100 কয়টা দেশ থেকে, এবং মেক্সিকো থেকে, চায়না থেকে সবাই এসছেন। তো ওইখানে ফজলে হাসান আবেদও ছিলেন। আবেদ সাহেব দেখলাম যে অনেকটা নিষ্প্রভ। আবেদ সাহেবের মতো এরকম একটা ওয়ার্ল্ড ফিগার আরেকজন বাঙালি, বাংলাদেশের, তিনিও ডক্টর ইউনূসের কাছে অনেকটা নিষ্প্রভ ওই জায়গায়। ডক্টর ইউনূস যখন বক্তৃতা করছিলেন তখন ম্যাসমারাইজ করে দেন। আমি শুধু ওইবার না, প্রত্যেকবার, তখন প্রত্যেকটা বার তার বক্তৃতা নতুন নতুন, এবং অডিয়েন্সকে সে একেবারে দখল করে নেয়। অডিয়েন্স মন্ত্রমুগ্ধ হয়ে যায় ডক্টর ইউনূসে। আমি যতটুকু জানি এই মুহূর্তে পৃথিবীতে 4-5 জন অরেটরের মধ্যে ডক্টর ইউনূস একজন, কিন্তু তৎকালীন সময়েও তাই ছিল। একটা বক্তৃতা দেন স্যার, এবং বহু, মানে তার ফিজ অনেক। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। শুধু বক্তৃতা দিয়ে সারা জীবন সে চলতে পারে। তার ইউনূস সেন্টার কিন্তু তার বক্তৃতার অর্থে চলে। আচ্ছা, আপনার কি এই মানে এরপর আপনি যে জায়গাগুলোতে গেলেন, ওই জায়গাগুলোতে আপনার কি মনে হচ্ছে এরকম কোনো স্মরণ করবার মতো, মনে রাখবার মতো ঘটনা, যেগুলো চীনের ব্যাপারে আপনি একের পর এক, আমি আপনাকে জোর করেই নিয়ে গেলাম কানাডাতে? অনেক রিসেপশন হলো, বাঙালিরা রিসেপশন দিল তাকে একটা বাঙালি রেস্টুরেন্টে। আমরা ওখানে গেলাম মাছ ভাত খাওয়ার জন্য। সেখানে অনেক ছেলে মেয়ে চলে আসছে। আমি তার আগেই জানতাম যে এখানে নাকি 100 জনের মতো মাত্র থাকে বাঙালি। ওই ছোট্ট শহরটা যেহেতু সমুদ্রের পাড়ে, অনেক শীত, কানাডার টরন্টো থেকে অনেক দূরে এই জায়গাটা, হ্যালিফ্যাক্স। কিন্তু টরন্টো আশেপাশের বিভিন্ন জায়গা থেকে স্যারের কথা শুনে বাঙালিরা চলে আসছে, এবং অনেকে ফ্যামিলি নিয়ে চলে আসছে, বাচ্চা কাচ্চা সহ।
এইটা খুব অভাবনীয় লাগলো যে ওই দেশে তো মানুষের সময় নাই, যে নোবেল পিস লরিয়েট আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মানুষ বাংলাদেশের, তারা প্রবাসী 20 বছর 30 বছর যাবত ওই দেশে থাকেন, তারাও চলে আসছেন এবং প্রায় প্রত্যেকে আমি ওই প্রথম আলোতে যে ছাপায় স্যারের যে এই যে একটা পোস্টার, আমরা সেই পোস্টার প্যাকেট করে নিয়ে গিয়েছিলাম সুটকেসে, কয়েকজনের সুটকেসে, অনেক ভারী তো পোস্টার, আমরা প্রত্যেককে দিয়েছি। সেই পোস্টার স্যারকে দিয়ে সবাই অটোগ্রাফ নিয়েছে, একটা উৎসবের মতো, উদযাপনের মতো, মানুষ মানে আনন্দ প্রকাশ করছে, সেই আনন্দের যেন কোনো শেষ নাই। তাহলে ওখান থেকে এটা চলছে পুরো বেশ কয়েক মাস ধরে, এবং ডিসেম্বরের দিকে গিয়ে উনি সরাসরি পুরস্কারটা গ্রহণ করলেন। না, তার আগে আমরা নিউ ইয়র্কে গেলাম, ওয়াশিংটন ডিসিতে গেলাম, অভাবনীয় সেই এটা একটা বড় ঘটনা, যেখানে আবার ডিসিতে একটা বড় রিসেপশন তাকে দেওয়া হলো, অনেকগুলি রিসেপশন ছিল, একটা রিসেপশন দিলেন ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন, এইটার কর্ণধার হলো সেই বিখ্যাত টেড টার্নার ব্রাদার্সের, টেড টার্নার ওই রিসেপশনের হোস্ট। সেখানে দেখলাম যে পৃথিবীর সব নাম করা লোকজন আসছে, অনেককে চিনিও না, কিন্তু লাইনের মধ্যে দেখলাম যে দুইজনকে চিনে ফেললাম। আচ্ছা, মার্কিন প্রেসিডেন্ট দুবার বিল ক্লিনটন, তার স্ত্রী যিনি তখন রানিং মেট বারাক ওবামার বিরুদ্ধে যিনি লড়ছেন প্রাইমারিতে, হিলারি ক্লিনটনও, দুইজন লাইনের মধ্যে দাঁড়ানো, কিন্তু লাইন শেষ করে করে তারা যখন ডক্টর ইউনূসের সামনে আসলেন, অভাবনীয় দৃশ্য, হিলারি ক্লিনটন ডক্টর ইউনূসের হাত ধরে প্রায় এরকম ড্যান্সিংয়ের মতো পোজে, এরকম একেবারে উচ্ছ্বাস, এত আনন্দ যে ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাবেন তারা আগেও বলতো সবসময়, এবং তাদের একটা জোর সমর্থনও ছিল, আর তারা অত্যন্ত খুশি হয়েছেন। বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন, আমি, ডক্টর ইউনূসের মেয়ে মনিকা উপস্থিত ছিলেন, আমরা সবাই একসাথে ছবি তুললাম, কোনো প্রোটোকল নাই। এসএসএফের যারা ছিল আমাদেরকে তারা ছবি তোলার সুযোগ সুবিধা দিয়ে তারা একটু দূরে দূরে সরে গেল, মানে ওইখানে কোনো বাধা দেওয়ার কেউ নাই, এরকম একটা পরিস্থিতি, কারণ ডক্টর ইউনূস আছে, তার সফর সঙ্গী আমরা, এইরকম একটা ইজি অ্যাক্সেস। আমরা বিল ক্লিনটনের সাথে জড়িয়ে ধরে হ্যান্ডশেক করে আমরা ছবি তুললাম, কেউ কেউ তার ঘাড়ে হাত দিয়ে ছবি তুললো, এইরকম। তারপরে ডিসেম্বর নাগাদ গিয়ে উনি সরাসরি পুরস্কারখানি গ্রহণ করলেন। তখন সেই সময় একটু অভিজ্ঞতা, এটা তো মানে আমরা আসলে প্রথম পর্ব জানি এবং শেষ পর্ব জানি, তখন মাঝখানের বিশাল অংশটা আমরা জানি। আরেকটা ইতিহাস কিন্তু তৈরি হলো আমাদের জন্য, সেটা কিরকম, ডক্টর ইউনূস স্যারের একজন বন্ধু একটা বিমান দিয়েছিলেন, হামবুর্গ ইন্টারন্যাশনাল, 150 সিটের ওই প্লেনটায় আমরা মাত্র গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী এবং ডক্টর ইউনূস স্যারের আত্মীয় স্বজন ছিলেন 72 জন, বাইরের একজন ছিলেন নাসির আলী মামা। আমরা ওই প্লেনের, ডক্টর ইউনূস স্যার ছিলেন, ওনার স্ত্রী ছিলেন, ওনার মেয়ে ছিলেন, সবাই ছিলেন, 73 জন আমরা ওই প্লেনের আরোহী। আমরা ওই প্লেনে গেলাম অসলোতে আমরা ভোরে নামলাম, নামার সাথে সাথেই লোক, অনুষ্ঠান, আর স্যার কথা বলতে বলতে স্যারকে নানান প্রশ্ন করে, অনেক ইন্টারভিউ হচ্ছে, টেলিভিশনের ইন্টারভিউ, পত্রিকার ইন্টারভিউ, মানে স্যার অনেকটা দুর্বল হয়ে পড়ছিলেন আমি দেখলাম, কিন্তু তার মানে মনের যে এনার্জি, সেই এনার্জির কোনো শেষ নাই, সবসময় হাসি মুখে অটোগ্রাফ দিচ্ছেন, ছবি তুলছেন, রাস্তায় বেরোচ্ছেন, প্রত্যেকে ছবি তোলার জন্য চলে আসতো, এমন যে স্যার বোধহয় যে নরওয়েতে বসবাস করেন এইরকম, এবং প্রত্যেকে আমাদেরকে হেল করতেছে, যে মানে উৎসাহ দিচ্ছে যে বাংলাদেশের মতো একটা দেশে, আপনি জানেন যে দেখবেন যে প্রত্যেক বছর নোবেল পিস প্রাইজ যারা পায় একটা বিরোধী কিন্তু তাদের দাঁড়িয়ে যায়, এবং যেই হোটেলে তারা ওঠেন, গ্র্যান্ড হোটেলে নোবেল পিস লরিয়েটদের থাকবার ব্যবস্থা প্রত্যেক বছর, সেই হোটেলের সামনে অনেক সময় শত শত লোক দাঁড়িয়ে থাকে প্ল্যাকেট নিয়ে তার বিরুদ্ধে বা পক্ষে বিপক্ষে থাকে এরকম, কিন্তু ওইবার কিন্তু নরওয়েতে এই পরিস্থিতি হয় নাই, প্রত্যেকে উচ্ছ্বসিত প্রশংসা এবং পূর্ণ সমর্থন। যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংক কাদের লোন দেয়, গ্রামের দুস্থ এবং দরিদ্র মহিলাদের, যারা কোনোদিন ব্যাংকে যেতে পারে না, এইটাই সারা বিশ্বে চমক আর কি, নতুন জিনিস, যে ব্যাংকে দরিদ্র মহিলাদের বাসায় যায়। তো ডক্টর ইউনূসকে প্রত্যেক দিন নানা রিসেপশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। নোবেল পিস প্রাইজ যেদিন হবে, সেই পিস প্রাইজের আগের দিন দেখেন কি ইতিহাস, একটা আমার ক্যামেরা দেখেছে, একটা রিহার্সাল হয়, এটা আমি জানতাম না, যে তার আগের দিন ওই একই জায়গায়, একই আবহ, একই লাইট, একই মঞ্চের ওই রিসেপশন, বিকল একটা রিহার্সাল হয়। সেই মহড়ার মধ্যে আমি যাওয়ার সুযোগ পেয়েছিলাম স্যারের সাথে,
তখন দেখলাম যে রিহার্সেলটা কীভাবে হয়, কি কোনটার পরে কোনটা, সেখানে ছবি তোলার সুযোগ দিল। সেই ছবি ওখান থেকে আমি পাঠালাম ওই দিনই। পরের দিন সকালবেলায় প্রথম আলোতে ফার্স্ট পেজে ছাপা হয়েছিল। এই ছবি কিন্তু আপনি কোনোদিনও কিন্তু দেখবেন না যে পিস প্রাইজ দিচ্ছে সেই ছবি একদিন আগে ছাপা হয়ে যায়। প্রথম আলো সেই ছবি ছাপার সুযোগ পায়। ওই মহড়ার ছবি, ওই মহড়ার ছবিটা মহড়ার কদিন পরে একেবারে ওই যে পিস প্রাইজ যেভাবে দেয় ওইভাবেই দেয়, যিনি দেয় অবিকল এরকম। মহড়ার কদিন পরে এবং তসলিমা এবং স্যার ছিলেন সেখানেও আমরা দেখলাম যে স্যার কত গ্রেট। একই পুরস্কার কিন্তু উনি নিতে পারতেন। পুরস্কার কিন্তু আমরা দুইটা পেলাম, দুইটা মানে দুইজন। নোবেল পিস প্রাইজ একই আপনার সাইটেশনের ওই ওরা হাত দিয়ে করে বিউটিফুল সব, তারপরে মেডেল টেডেল সব দুইটা ভাগ করলো। একটা স্যার নিলেন তার নিজের, আর একটা গ্রামীণ ব্যাংকেরটা নিলেন তসলিমা বেগম। এবং তসলিমা বেগম পরের দিন যখন নোবেল পিস প্রাইজ সেরিমনিতে একই স্টেজে আসলেন, আমরা ভাবলাম যে একদম গ্রাম থেকে আসা গ্রামীণ ব্যাংকের একজন উদ্যোক্তা এবং বড়োয়ার্স ঋণ গ্রহীতা, এবং কোনো দিন সে প্লেনে চড়ে নাই। শুধু তসলিমা না, 10 জন গ্রামীণ ব্যাংকের বোর্ড মেম্বার ছিলেন, তারা সবাই মহিলা। তারা কোনোদিনও প্লেনে চড়ে নাই, কোনো প্লেনেই চড়ে নাই। তারা শাড়ি পরে, তারা কোনো জুতা পরতে পারতেছেন না, মোজা পরতে পারতেছেন না, নানান রকম ইনার পরতে পারতেছেন না। এরা নোবেল পিস প্রাইজ সেরিমনিতে গিয়ে স্মার্টলি সবার সাথে মিশলো, লোকজনের সাথে কথা বলল। এবং তসলিমা যে নোবেল পিস প্রাইজ সেরিমনিতে যে নোবেল প্রাইজ গ্রহণ করলো, থ্যাংক ইউ বললো, তখন বোঝাই যায়নি যে এই ভদ্রমহিলা বাংলাদেশের একটা অজপাড়াগায় থেকে এসছেন। এত স্মার্টলি সে নোবেল পিস প্রাইজ গ্রহণ করলো গ্রামীণ ব্যাংকের পক্ষে, অভাবনীয় এটা। এবং রাজা রানী প্রিন্স ক্রাউন প্রিন্স এরা তো আসছিলেনই, এবং পৃথিবীর সেরা সেরা অনেক মানুষ উপস্থিত ছিলেন। সেদিন দেখলাম অস্কার বিজয়ী সুইডিশ তারকা লিভ উলম্যান, তারপরে আরও দেখলাম মার্কিন অভিনেত্রী শ্যারন স্টোন, আরও অনেকে এরকম অভিনেতা অভিনেত্রী। ডক্টর ইউনুসের জন্য তারা এসছেন, তারা ওই অনুষ্ঠানে বসা। সব মিলে তাহলে পুরো প্রক্রিয়াটাই আপনার কাছে, মানে আপনি পুরো প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে দেখেছিলেন, স্বপ্নের মতো। শেষের দিকে যদি আমরা এখন এই অংশটুকু চাইলেও তো আমি চাইলেও নোবেল পিস প্রাইজ সেরিমনি বা এই ধরনের সেরিমনিতে যেতে পারবো না, এবং ঘনিষ্ঠভাবে আগাগোড়া প্রত্যেকটা অংশে অংশগ্রহণ করা এবং ক্যামেরায় সমস্ত মুহূর্ত বন্দি করা। যেমন আমি এত ইমোশনাল হয়ে পড়েছিলাম, ওই দিন একটা ব্যাংকুয়েট হয়, যে মানে একটা ডিনার হয়, রাজকীয় ডিনার। সেইখানে 70 বছর পরে নরওয়ের রাজা এসছেন। 70 বছরের মধ্যে সে পিস প্রাইজ সেরিমনিতে আসেন তারা, কিন্তু রাতের সেই অনুষ্ঠানে আসেন না, খাবারের অনুষ্ঠানে। রাজা রানী আসলেন। আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম যে তার সাথে ডক্টর ইউনুসের একটা অন্তরঙ্গ ছবি তোলা যায় কিনা। রাজার সামনে আমি যেতে পারলাম, সিকিউরিটিরা বাধা দিল না। আমি গিয়ে বললাম যে ইয়োর এক্সেলেন্সি, ভুলে গেলাম যে রাজাকে বলতে হয় ইয়োর হাইনেস, ইয়োর রয়্যাল হাইনেস। এরকম অবস্থা। তো পরবর্তীতে মানে আসলে হ্যাঁ, শেষ একটা প্রশ্ন করে নেই, যে পর্ব তো শেষ হলো না। ওই যে আপনি যা দেখলেন, পরবর্তীকালে আবার ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে যোগ দিলেন, এবং তার মানে অন্যান্যরা যেভাবে শুধুমাত্র পুরস্কার পাওয়ার পর বক্তৃতা দিয়ে বাকি জীবন কাটিয়ে দেয়, বা আপনি একটু আগে বলছেন যে ফিতা কেটে জীবন কাটিয়ে দেয়, হ্যাঁ, তিনি সেই অংশটা পার করলেন না। তিনি আবার পরবর্তীকালে বাংলাদেশ সরকারের হাল ধরলেন। এই জায়গাটাতে আপনার অনুভূতিটা জেনে, এবং মাঝখানে কিন্তু আরো অনেক কাজ উনি করেছেন সারা বিশ্বে অনেক কাজ করেছেন, যেটা ছিল এটা একটা বড় ধরনের রেভলিউশন আমি বলবো। সেটা হলো আপনার সোশ্যাল বিজনেস। সারা পৃথিবীতে এই যে ওনার একটা অবদান, সোশ্যাল বিজনেস কীভাবে করা যায়, যে সোশ্যাল বিজনেসে সারা পৃথিবীর মানুষের দারিদ্রতা দূর করা সম্ভব। পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো দারিদ্রতা। সেই দারিদ্রতা কীভাবে দূর করতে হয়, অর্থনৈতিক তার একটা ফর্মুলা, এটা নিয়ে উনি বইও লিখেছেন এবং সারা বিশ্বে তিনি ক্যাম্পেইন করেছেন। এখনও তিনি এই ক্যাম্পেইনের মধ্যে আছেন। আচ্ছা, তাহলে মানে যে আপনার অনুভূতিটা কীরকম হয়েছিল যখন দেখলেন যে আপনারই মানে খুব ঘনিষ্ঠ কাছে থেকে দেখা মানুষটা পরবর্তীকালে তার জীবনের আরও একটা পর্ব শুরু হলো, যখন তিনি বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করলেন গণ অভ্যুত্থানের পর, তখনকার আপনার অনুভূতিটা জেনে আজকে আমরা এই আলাপটুকুকে 36শে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার, সেই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিল, জেন জেড, যাদের বয়স 15 থেকে 35 বছরের মধ্যে, তারাই কিন্তু চেয়েছিল যে ডক্টর ইউনুসের মতো একজন মানুষ
বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন। তখন ডক্টর ইউনূস প্যারিস অলিম্পিকে, উনি তখন ফ্রান্সের প্যারিস শহরে ছিলেন এবং প্লেন যাওয়া আসা করছিল না, তখন তিনি ওই জায়গাটা আটকা পড়েছিলেন। তার সাথে তারাই যোগাযোগ করেছে, শুধু তারা না, ওই সময় বাংলাদেশের আপামর জনসাধারণ এবং সবগুলি রাজনৈতিক দল তারাও চেয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এইরকম একজন নিরপেক্ষ মানুষ এসে দেশের রাষ্ট্রপ্রধান হোক। সেই জন্যই তিনি প্রথমে রাজি হচ্ছিলেন না, তারপর রাজি হলেন, আসলেন তিনি। আমার তো মনে হয় যে বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক ক্ষণ যে আমাদের নোবেল পিস লরিয়েট শেষ পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্র ক্ষমতা নিয়েছিলেন। আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা বিরাট বড় বাঙালির ইতিহাসের সংবাদ শিরোনাম হয়ে থাকবে। সত্যিকার অর্থে এটা মানে আপনার এই অভিজ্ঞতা যা আমরা শুনতে পেলাম, সেটা নিঃসন্দেহে এটা একটা খুবই চমৎকার অভিজ্ঞতার ব্যাপার। সচরাচর তো ঘটে না এরকম, আবার এরকম কারোর ভাগ্যে কবে ঘটে বাংলাদেশি কারোর পক্ষে কে জানে। তো সব মিলে আপনি যে এই কথাগুলো বলবার জন্য আমাদের সঙ্গে এলেন, আমরা দিনটাকে আবার স্মরণ করলাম, এই পুরো সময়টাকে আবার স্মরণ করলাম, সেই সুযোগটা আপনি আমাদেরকে দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং আপনাদের যারা দর্শক অডিয়েন্স তাদেরকেও আমি ধন্যবাদ জানাই।